ক্যাপিটাল মার্কেট অ্যাড্রেস করতে গেলে আমাদের ইকোনমিক মডেলটাকে হওয়া উচিত। ইট ইজ পার্ট অফ আওয়ার ইকোনমিক মডেল। অনেকে বলেছেন যে পলিটিক্যাল ইকোনমির গুরুত্বপূর্ণ একটি অংশ। আমাকে আসলে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট দুর্ভাগ্যবশত অনেক ক্যাপিটাল মার্কেটের অনেক কাজও হয়েছে। একটা সময় ক্যাপিটাল মার্কেট একটা ভালো প্রোগ্রেস করেছিল, বাট লাস্ট 15 বছরের কথা তার বলার দরকার নেই, সবাই আপনারা জানেন, বক্তারা বলেছেন। যে কারণে এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছি আমরা, তো সেখান থেকে আমরা সামনের দিকে কিভাবে যাই। আর ক্যাপিটাল মার্কেট সাথে বাংলাদেশের অর্থনীতির বিষয়টা আমাদেরকে গুরুত্বের সাথে দেখতে হবে। এখন বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট কোয়াইট অনেস্টলি এটা অর্থনীতির মনে হচ্ছে এটা অর্থনীতির বাইরের কোন একটা অংশ, মানে এইটাকে বাংলাদেশের অর্থনীতির সাথে যে এটার সরাসরি সম্পর্ক। এবং অনেকে বলেছেন যে ক্যাপিটাল মার্কেটের সাথে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, ডেভেলপমেন্ট, বিনিয়োগ এগুলো যে কিভাবে জড়িত সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর আমাদের এখানে ফোকাসটা কোথায়? বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে যেতে হয়, আমাকে যখন কেউ জিজ্ঞেস করে, আমি বলি নাম্বার 1 ইজ ইনভেস্টমেন্ট, নাম্বার 2 ইজ ইনভেস্টমেন্ট, নাম্বার 3 ইজ ইনভেস্টমেন্ট। এর বাইরে কিছু নাই। কিন্তু এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের ইনভেস্টমেন্টে ফোকাস করতে হবে। এবং ইনভেস্টমেন্টটা তাহলে কিভাবে হবে? উইদাউট ক্যাপিটাল দেয়ার ইজ নো ইনভেস্টমেন্ট। আপনি ক্যাপিটালটা কোথেকে আসবে? অনেকে বলেছেন যে বাংলাদেশের ক্যাপিটাল ফরমেশন, সেভিংস, ক্যাপিটাল ফরমেশন, ইনভেস্টমেন্টের রিলেশনশিপটা আমরা ক্রিয়েট করতে পারি না, যে জন্য ডিসপ্রপোর্শনেটলি ব্যাংকিং সেক্টর আমাদের ক্যাপিটাল ফরমেশন এবং অর্থনৈতিক উন্নয়নে চলে আসছে। সত্যিকার অর্থে একটি দেশের, বাংলাদেশের মতো একটা ইকোনমি সব দেশের জন্য, যদি আপনি ক্যাপিটালের কথাটা বলেন, বিনিয়োগের কথাটা বলবেন, এইটা আপনি ঋণের যত কম ঋণে যত বেশি ইনভেস্টমেন্ট দেশের সরকার এবং প্রাইভেট সেক্টর করতে পারবে, এবং এটার সোর্সটা হতে হবে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট। এবং ক্যাপিটাল মার্কেট থেকে সরকারি ঋণ, ক্যাপিটাল মার্কেট থেকে প্রাইভেট সেক্টর ঋণ, দুটাই কিন্তু সম্ভব। আমাদের দেশে যে সরকারের ঋণের জন্য আমরা যে IMF এর পিছিয়ে $4 বিলিয়ন ঋণের জন্য IMF এর পিছিয়ে আমরা ঘুরতেছি। জাস্ট ইমাজিন, $4 বিলিয়ন একটা দেশের জন্য, একটা ইন্টারন্যাশনাল বড় কর্পোরেটের জন্য $4 বিলিয়ন কোনো টাকা নেই। কিন্তু আমরা $4 বিলিয়ন পিছনে IMF এর পিছনে যাচ্ছি, ওয়ার্ল্ড ব্যাংকে যাচ্ছি, অল ফর দিস। আসলে কি? এখন তো ক্যাপিটাল এখন গ্লোবালি ক্যাপিটাল কিন্তু কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। আপনি এই ক্যাপিটাল বৎসরে আপনার ক্যাপিটাল মার্কেটে $100 ট্রিলিয়ন অ্যালোকেশন, $100 ট্রিলিয়ন, নট বিলিয়ন, ট্রিলিয়ন অ্যালোকেশন হয়, যে সফটওয়্যার ফান্ড থেকে আসে, ইন্স্যুরেন্স থেকে আসে, ইনস্টিটিউশন ইনভেস্টরদের থেকে আসে। 100 ট্রিলিয়ন। অফ দ্যাট ভিয়েতনামে যায় $300 বিলিয়ন। $300 বিলিয়ন ভিয়েতনামে যায়। বাংলাদেশের সংখ্যাটা আমি না বললাই না, আপনারা সবাই জানেন। সুতরাং আপনি যদি আমরা 300 বিলিয়ন না, বাংলাদেশে আমরা যদি 100 বিলিয়ন যদি এই মুহূর্তে আনতে পারি, 200 বিলিয়ন আনতে পারি, আপনি বাংলাদেশের ইনভেস্টমেন্টের চরিত্রটা কোথায় গিয়ে, জায়গাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আমাদের জিডিপি, মার্কেট ক্যাপিটালাইজেশন এবং জিডিপির প্রপোর্শনটা কি আমরা সবাই জানি, বলেছেন অ্যাবাউট 9% বাংলাদেশে। আপনার ইন্ডিয়াতে 110 কি 12%,
অর্থাৎ ওর জিডিপির চেয়ে মার্কেট ক্যাপ বেশি, কিন্তু পাকিস্তানে অনেক বেশি, ভিয়েতনামে প্রায় 44-45% সামথিং লাইক দ্যাট। তার মানে আমাদের ইকোনমির সাথে ক্যাপিটাল মার্কেটের টোটাল ডিসকানেক্ট, এটা তো প্রমাণ করে, তাই না? অর্থাৎ ক্যাপিটাল মার্কেটের সাথে আমার ইকোনমির একটা টোটাল ডিসকানেক্ট চলতেছে, আমরা কানেক্ট করতে পারতেছি না। অনেকে বলেছেন আমার মনিটারি পলিসি, আমার ফিসক্যাল পলিসি, যেগুলো ইকোনমিক লিভার গুলো আছে, এগুলোর সাথে ক্যাপিটাল মার্কেটের সংযোগ হচ্ছে না, আমাদের পলিসিতে এটা আসছে না। অর্থাৎ ক্যাপিটাল মার্কেটের কোনো ওনারশিপ এখন নাই। ইন আদার ওয়ার্ডস, আমি একটা কথাই বলতে চাই যে ক্যাপিটাল মার্কেটকে পলিটিক্যাল ওনারশিপের মধ্যে আপনাকে আনতে হবে, এবং পলিটিক্যাল ওনারশিপে যদি ক্যাপিটাল মার্কেটকে আনতে হয়, অবভিয়াসলি আপনার মনিটারি পলিসির বেলায়, আপনার ফিসক্যাল পলিসির বেলায়, আপনার ফিনান্সিয়াল মার্কেটের বেলায় আপনি ক্যাপিটাল মার্কেটকে একসাথে লাম্পিং করতে হবে। এবং এইটার জন্য কিন্তু ক্যাপিটাল মার্কেটের ওনারশিপ, পলিটিক্যাল ওনারশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাটা কেউ হাত দিতে চায় না। আপনার লক্ষ্যগুলো দেখবেন, মাঝে মাঝে বক্তব্য একটা আসে, আর যারা এটাকে ম্যানেজ করেছে, এটা পিওরলি একটা, আপনি কি ক্যাপিটাল মার্কেট চালাবেন নাকি ক্যাসিনো চালাবেন? বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট হ্যাজ বিকাম এ ক্যাসিনো, ইটস নট ক্যাপিটাল মার্কেট এনিমোর। একটা গ্রুপ, যে ক্যাসিনোর মালিকরা, আপনি ক্যাসিনোতে ঢুকবেন, খেলবেন, কিন্তু দিনের শেষে প্রফিট কিন্তু ক্যাসিনোর মালিকের। আপনি যত কেউ হারবে, কেউ জিতবে, but at the end of the day, the total profit goes to the owner of the casino market. আপনি তো ক্যাপিটাল মার্কেটে সেটা করতে পারতেছেন। বাংলাদেশের এটা কিন্তু এই ব্যাপারটা বিশেষ করে ঘটছে গত 15 বছর। আমি কিন্তু ইয়ে করে বলছি না যে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের পরিবর্তনের জন্য, গুণগত পরিবর্তনের জন্য আমাদের পক্ষ থেকে আমরাই প্রথম কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট অ্যালাউ করেছি বাংলাদেশে। এবং বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে আপনি অনলাইন রিয়েল টাইম ট্রেডিং বলেন, আপনার সিডিবিএল এর কথা বলেন, এগুলো কিন্তু আমাদের উদ্যোগেই হয়েছে। আপনি দেখবেন বিএনপির 2-3 রিজিমে ক্যাপিটাল মার্কেটে কোনো সময় ইনস্টেবিলিটি আসেনি, অস্বস্তি আসেনি, ফিনান্সিয়াল মার্কেটে কোনো অস্বস্তি আসেনি। পিওরলি একটা রিজন, আমরা সেখানে পলিটিসাইজ করিনি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর অ্যাপয়েন্টমেন্টও করিনি, এসিসি চেয়ারম্যানের বেলায় করিনি, এসিসি ফরমেশনও আমরা করিনি। ঠিক করে আপনি দেখবেন বিএনপির পুরো টার্মে ক্যাপিটাল মার্কেটে কোনো ধরনের এই যে ডিবেকেল গুলো হয়েছে কোনো সময় হয়, ফিনান্সিয়াল সেক্টর কোনো সময় ডিবেকেলে পড়ে না, বিকজ আমরা উই মেড শিওর যে এই সমস্ত ইনস্টিটিউশনে আপনি হাত দেওয়া যাবে না, এগুলো ইন্ডিপেন্ডেন্টলি প্রফেশনালি রান করতে আপনাকে দিতে হবে। এখন গোয়িং ফরওয়ার্ড আমরা যে বিষয়গুলো এখানে আলোচনায় আসছি, এখানে অনেকগুলো বিষয় আছে। সেলফ রেগুলেশনের কথাটা যেটা, যে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, তাদেরকে আপনি ক্যাপিটাল মার্কেট যদি আপনাকে এফিসিয়েন্টলি চালাতে হয়, প্রফেশনালি আপনি যে ডেলিগেটেড সেলফ রেগুলেটরি প্রসেসে আপনাকে যেতে হবে, আপনাকে ডেলিগেট করতে হবে। এসইসি ডে টু ডে বেসিসে স্টক মার্কেট রেগুলেট করতে পারবে না। ইট ইজ দ্য জব অফ যারা চালাচ্ছে তাদেরকে সেলফ রেগুলেট করতে হবে। বাট ইয়েস, তাদেরকে ওভারসাইট কে করবে? সেলফ রেগুলেশন আমরা ঢাকা স্টক মার্কেটকে বললাম, চিটাগং স্টক মার্কেট বললাম, বাট এইটার একটা ওভারসাইটের ব্যাপার আছে। তো সুতরাং আমাদেরকে সকলকে প্রস্তুত হতে হবে যে আমরা যারা অপারেট করি অ্যাজ এ ব্রোকারেজ হাউসেস, আপনি এসইসির কথা বলেন, যার যার জায়গা থেকে কর্পোরেট কালচারের মধ্যে চেঞ্জ আনতে হবে। আপনার ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি সবাইকে আমাদের সেই জায়গায় দিতে হবে। আপনি যত ধরনের আইন কানুন করেন, এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যদি সেলফ রেগুলেট করতে না শিখি,
কোন ধরনের ওভারসাইট আপনাকে কতক্ষণ চেক অ্যান্ড ব্যালেন্সে নিতে লাগবে। তো আমার রিকোয়েস্ট হচ্ছে কি, যে এক্সচেঞ্জগুলো আপনারা ব্রোকারেজ হাউস যারা আছেন, আপনারা আমাদেরকে ট্রান্সপারেন্ট হতে হবে এখানে, এবং ইনভেস্টর প্রোটেকশন এর জন্য আমি মোস্তাক যেটা রাইটলি সেই যে এই অ্যাওয়ারনেসটা আমাদের মধ্যে, যেরকম যে কনজিউমারদের যে একটা রাইট, ইনভেস্টরদের যে রাইট, এটাকে আমাদেরকে ফোরফ্রন্টে আনতে হবে। দিস ইজ এ ব্যালেন্সিং ফ্যাক্টর। আর গভর্নমেন্টের পলিসি মেকিং এ, আমি ইকোনমিক পলিসি মেকিং এ ক্যাপিটাল মার্কেটের যে আপনি এখানে যেমন আপনার ক্যাপিটাল মার্কেটে লিকুইডিটি ছাড়া তো কোনো ক্যাপিটাল মার্কেট ডেভেলপ করতে পারবেন না। আপনি লুটপাট করতে 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 এমন জায়গায় আসছেন, এখন আপনি ফ্লোর প্রাইস দিয়ে দিচ্ছেন, মানে আর লুটপাট করার এখন আর জায়গা নেই, এখন ফ্লোর প্রাইস দিয়ে দিচ্ছেন। আপনি ফ্লোর প্রাইস দিয়ে কি স্টকের এটাকে সলিউশন হওয়ার কোনো সুযোগ আছে? আপনি একদিকে বলতেছেন মার্কেটের কথা, আপনার একদিকে আবার দিচ্ছেন ফ্লোর প্রাইস। আপনি মার্কেটকে অপারেট করতে দিচ্ছেন না। কিন্তু মার্কেট মাস্ট ডিটারমিন দ্য প্রাইস অফ দি স্টক। আপনাকে এইটাকে তো অ্যালাউ করতে হবে। যেরকম আমরা রিজার্ভ অ্যাকাউন্টে আমরা বিএনপির সময় আমরা সবসময় বিশ্বাস করেছি যে মার্কেট বেস আপনার এক্সচেঞ্জ রেট হতে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যদি মার্কেট ডিস্টরশন করতে চান, দিস উইল কাম ব্যাক টু বাইট ইউ। এটা আপনাকে খেতে আসবে। সো লিভ ইট টু দ্য মার্কেট। আপনি একদিকে মার্কেট সব লুটপাট করে খালি করে দিয়ে এখন ফ্লোর প্রাইস দিয়েছেন। এখন যাদের আমাদের ইনভেস্টাররা না ইভেন লস দিয়ে তো বিক্রি করতে পারছে, তাহলে কি দাঁড়াচ্ছে? এই তারপর ধরেন আমাদের আরো কতগুলো কোম্পানি যেগুলো শাটডাউন হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, তাদের বেলা আপনি কি চিন্তা আছে? অনেকগুলো কোম্পানি উইলফুল ডিফল্টার, তাদের নিজস্ব কারণে তারা কোম্পানির অপারেশন বন্ধ হয়ে যাচ্ছে। অনেকগুলো কোম্পানি কিন্তু গভর্নমেন্ট পলিসির জন্য হচ্ছে, বিভিন্ন সার্কামস্টেন্সেসের জন্য হচ্ছে, কোভিডের সময় হয়েছে, বিভিন্ন কারণে হয়েছে। তা আপনাকে যে সমস্ত কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যেগুলো মার্কেটে এখন অপারেট করার জন্য এলিজিবল হবে না, আই আন্ডারস্ট্যান্ড। এটা যদি ফান্ডামেন্টাল না থাকে, আপনি জোর করে তো কাউকে অপারেট করতে পারবেন না। তাহলে এদের জন্য তাকে আপনাকে জায়গা করতে হবে, একটা অল্টারনেটিভ বিজনেস প্ল্যাটফর্ম আপনাকে দিতে হবে। এবং আমি পার্সোনালি মনে করি এই অল্টারনেটিভ মার্কেট প্ল্যাটফর্মটা দেওয়া উচিত এই কারণে, যাতে এই কোম্পানিগুলোর টেক ওভার ওনারশিপ চেঞ্জ করার একটা মার্কেটের সুযোগ থাকে। যেমন একটা কোম্পানি যদি আজকে বন্ধ হয়ে যায়, আমি ফর এক্সাম্পল একটা যদি জুট মিল অথবা একটা টেক্সটাইল মিল যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশে, আপনি যদি ওদেরকে অল্টারনেটিভ প্ল্যাটফর্মে একটা সুযোগ দেন, এবং ইন্টারন্যাশনাল যে কোনো চাইনিজ কোম্পানি, আমেরিকান কোম্পানি, ইউকে কোম্পানি, তো তারা যদি দেখে এখানে আসার তাদের একটা সুযোগ আছে, এখানে টেক ওভারের সুযোগ আছে, এখানে মার্জারের সুযোগ আছে। আবার ওই রকম টেক ওভার মার্জার যদি হয়, যেগুলো আমরা 15 বছরে দেখেছি, এসইসিতে ডেকে নিয়ে আপনি একটা মার্জার করাচ্ছেন, টেক ওভার করাচ্ছেন আপনার সুযোগ সুবিধার জন্য, সেই ধরনের মার্জার টেক ওভার তো অ্যাকসেপ্টেবল না। এই জন্য আমি বলছি অল্টারনেটিভ যদি মার্কেট আপনারা ডেভেলপ করতে চান, একটা অল্টারনেটিভ প্ল্যাটফর্ম যদি ক্রিয়েট করেন, এই সমস্ত কোম্পানিগুলোর অ্যাসেট ভ্যালু যাতে আরো ডিটেরিয়েট না করে, এগুলোকে যদি আমরা অপারেটিভ করতে পারি, আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারি, যাতে এগুলোর জন্য একটা অল্টারনেটিভ আপনারা চিন্তা করেন। ইউ আর দ্য এক্সপার্ট, দিস ইজ মাই সাজেশন, আপনারা চিন্তা করতে পারেন। আদার দেন নর্মাল আপনি অল্টারনেটিভ একটা প্ল্যাটফর্ম করতে পারেন কিনা চিন্তা করতে পারেন। আর ইন্টারন্যাশনাল আমি যে বলছি 100 ট্রিলিয়ন থেকে বাংলাদেশে আনার জন্য আমরা কিন্তু বিএনপির সময় ফরেন ইনভেস্টার প্রোটেকশন আইনটা করেছি, এটা বোধহয় আপনারা অনেকে ভুলে গেছে। ফরেন ইনভেস্টার প্রোটেকশন আইন বিএনপির সময় পাস করা হয়েছে। তারপরে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসা শুরু হয়েছে, তারপরে বাংলাদেশে এক্সপোর্ট প্রসেসিং জোন হয়েছে, তারপরে বিএনপির সময় আপনারা দেখবেন প্রত্যেক বিএনপি সরকারের সময় ইভেন ক্যাপিটাল মার্কেটে যে বিনিয়োগগুলো আসছে মোস্টলি বিএনপি গভর্নমেন্টের সময়। There was a confidence in the market. আপনি এই 100 ট্রিলিয়ন থেকে আমাদের ফান্ড ম্যানেজাররা যারা আছে,
আমাদের বাংলাদেশে অরিজিন অনেক ফান্ড ম্যানেজার এখন অপারেট করতেছে, আমার পরিচিত অনেকে করতেছে, যারা বাংলাদেশে আসতে চায়, দে আর ওয়েটিং ফর এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, নিউ গভর্নমেন্ট ইলেকশন হওয়ার পরে দে হ্যাভ দ্য ইন্টারেস্ট টু কাম টু বাংলাদেশ, আমাদের সাথে যোগাযোগ করছে, কথা বলছে। অনেকে $10 বিলিয়ন ফান্ড ম্যানেজ করছে, অনেকে $20 বিলিয়ন ফান্ড ম্যানেজ করছে। তারপরে আমরা বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্ট করতে চাই, ম্যানুফ্যাকচারিং ইনভেস্ট করতে চাই, সার্ভিস সেক্টর ইনভেস্ট করতে চাই। আপনাদের গভর্নমেন্ট কেন $4 বিলিয়ন জন্য সারা IMF এর পিছনে দৌড়তে হবে? $4 বিলিয়ন ইজ নো মানি। বর্তমান ওয়ার্ল্ড, আমি তো বলছি $100 ট্রিলিয়ন এভরি ইয়ার কামিং টু দ্য মার্কেট, দিস ফান্ড। তো বাংলাদেশের জন্য তো আমরা এই ফান্ডগুলো যদি আমরা অ্যাট্রাক্ট করতে পারি, এবং এগুলোর সুবিধা হচ্ছে কি, এই ফান্ডটা কি জানেন, দিস আর লং টার্ম ফান্ড। এখানে আপনার ইন্টারেস্টের ইস্যু নাই, ফিক্সড কস্টের ইস্যু নাই। দিস উইল ডিপেন্ড অন আপনার প্রফিটেবিলিটির উপর, আপনার রিটার্নের উপর, আপনি ডিভিডেন্ড দেবেন যাই দেন। সুতরাং আপনাকে এই যে গভর্নমেন্টের ইনভেস্ট, এই যে মিউনিসিপ্যাল বন্ড বলে কোনো জিনিস আমরা ক্রিয়েট করি না। আমাদের লোকাল গভর্নমেন্টগুলো যেগুলো আছে, তারা কি সরকারের দিকে তাকিয়ে থাকবে প্রত্যেকটা প্রজেক্টের জন্য? দিস মিউনিসিপ্যালিটি ক্যান ফ্লোট দ্য মিউনিসিপ্যাল বন্ড, যেখান থেকে মার্কেট থেকে টাকা নেবে, মার্কেটে ট্রেড হবে, মার্কেটের ডেট সৃষ্টি হবে। আপনারা অনেকে বলেছেন যে গভর্নমেন্ট স্টেট ওন এন্টারপ্রাইজ গুলো আপনার অফলোড করার জন্য বলেছেন। I totally agree with that. Government has no business to be in business. বিজনেস করা গভর্নমেন্টের কাজ তো না। এবং আমরা এইগুলোকে মার্কেটে দিলে দুটো জিনিস হয়, মার্কেটে জব ক্রিয়েট হয়, ট্রানজাকশন হয়, এমপ্লয়মেন্ট হয়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রাইসটা ফিক্স হয়, ভ্যালুয়েশনটা ফিক্স হয়। সবাই জানে এটার ভ্যালুটা। কোনো সময় যদি গভর্নমেন্ট এক্সিট নিতে চায়, গভর্নমেন্ট ক্যান এক্সিট উইথ এ গুড মানি, এটা ভালো ভ্যালু দিয়ে এক্সিট করতে পারে। I think এগুলো রেসপন্ড করতে গেলে অনেক সময় লাগবে। লাস্টলি যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট and the ownership of capital market. I can assure you, আজকে বাংলাদেশে যত রিফর্মস হয়েছে ক্যাপিটাল মার্কেট বলুন, আমি তো লিস্ট আপনাকে দিতে পারবো, বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটে যতগুলো রিফর্ম হয়েছে সব বিএনপি সময় করে, ফিনান্সিয়াল মার্কেটে যত রিফর্ম হয়েছে অলমোস্ট সব বিএনপি সময় করে। I can assure you, আগামী দিনে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের ওনারশিপের বেলায় we will take ownership of capital market. We will. Number one. Number two, capital market reformer যে সমস্ত জায়গায় ঘাটতি রয়েছে, এই সমস্ত ঘাটতি পরিপূর্ণভাবে পালন করতে হবে। Piecemeal reform never works. Deregulation, liberalization in peaceful manner never works. You either do it or you don't do it. আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমরা fully committed, totally capital market will be deregulated and liberalized, যাতে করে $100 trillion যেটা বসে আছে every year, from that we can attract at least $500 billion. At least $500 billion. বাংলাদেশের সে পটেনশিয়াল আছে, বাংলাদেশের এক্সপার্টিজ আছে, এরা বাইরে থেকে কারো দরকার নেই আমাদের, উই নো। এবং বাংলাদেশের ওয়ার্কিং ইন্টারন্যাশনালি এই সমস্ত জায়গায় বাংলাদেশের যারা কাজ করছে, দে আর উইলিং টু কাম টু বাংলাদেশ। বাংলাদেশ গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচার আসতে চাই, ম্যানুফ্যাকচারিং আসতে চাই,
সার্ভিস সেক্টরে আসতে চায়, এমনকি মিউনিসিপ্যাল বন্ড যদি ইস্যু করে সেখানেও আসতে চায়। তো আমাদেরকে বন্ড মার্কেটের ব্যাপারে চিন্তা করতে হবে। গভর্নমেন্টের ট্রেজারি বন্ড থেকে শুরু করে বন্ড মার্কেটে প্রমোট করতে হবে। কারণ আপনি ফিক্সড ইনকামের জন্য কিছু যারা ইনভেস্টার আছে, ফিক্সড ইনকাম যারা চায় তাদের জন্য একটা মার্কেট থাকতে হবে। এবং এগুলোকে আমরা লিস্টেড কোম্পানির আওতায় আনলে, ট্রেডেবল করলে, তাহলে আমাদের অনেক সুযোগ সুবিধার মতো হয়। আর আমাদের অনেকগুলো এরিয়া আছে যেগুলো আমরা মনিটাইজ করতে পারি, আমরা ট্রেডেবল গুডসে পরিণত করতে পারি। গভর্নমেন্টের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, এগুলোকে আমরা মনিটাইজ করতে হবে, মনিটাইজ করে মার্কেটে আনতে হবে। এবং মার্কেটে আনলে এগুলো ট্রেডেবল হবে, এগুলো প্রাইসিং হবে এবং মার্কেট ডেপথ বাড়বে। সো লাস্টলি আমি যেটা বলবো, যে ক্যাপিটাল মার্কেট বাংলাদেশ ইকোনমির বাইরে কিছু না। ইট ইজ দি ভাইটাল, ইট ইজ দ্য নার্ভ সেন্টার অফ বাংলাদেশের আপনার ইকোনমি, ভাইটাল নার্ভ। সুতরাং ক্যাপিটাল মার্কেট থেকে যে আমি কম সুদে গভর্নমেন্ট বড় করতে পারবে, যেটা লং টার্ম মানি, যেটা ফিক্সড কোনো কস্ট নাই, যেটা প্রাইভেট সেক্টরের জন্য প্রযোজ্য, সকলের জন্য। এর থেকে বড় অপরচুনিটি আপনার ক্যাপিটাল মার্কেট বড় ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য, যেখানে আমরা ইনভেস্টমেন্ট ব্যতীত এগুলো সম্ভব নাই। সেই ইনভেস্টমেন্ট যদি আমরা দেখতে চাই আগামী দিনে, সেটা সরকারি, প্রাইভেট সেক্টর, সব সেক্টরে বলছি আমি, ইনক্লুডিং লোকাল গভর্নমেন্টের কথা পর্যন্ত, আমাকে করতে হলে আমাকে এই ক্যাপিটাল মার্কেটকে রিভাইভ করতে হবে, এই ক্যাপিটাল মার্কেটকে অন করতে হবে এবং পলিটিক্যালি কমিটমেন্ট থাকতে হবে, ট্রান্সপারেন্সি আনতে হবে। সবাইকে ধন্যবাদ।